আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? শরীফ মাহমুদ চলে এলাম ইয়ারটেক্স থেকে। আগামী 2025 সালে কাপড়ের বিজনেস কেমন যাবে সেটার ব্যাপারে আজকে কিছু আলোচনা করব। যারা বিজনেস করেন প্রান্তিক পর্যায়ে, বিভিন্ন মফস্বল, আপনার ইউনিয়ন পর্যায়ে, তারপর গ্রাম পর্যায়ে, থানা পর্যায়ে বা জেলা পর্যায়ে যারা ছোট ব্যবসায়ী আছেন, তাদের জন্য আমার আজকের এই ভিডিও। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এখন আলোচনা করব আপনাদের সাথে। তো আমার বিজনেস, হয়তো আমি ছোট ব্যবসায়ী, ঠিক আছে, বিজনেস ব্যাপারে একটা অ্যানালাইসিস করে দেখেছি যে অতীতেও এরকম হয়েছে। তো এবছর কেমন যাবে, বিশেষ করে পোশাক ব্যবসায়ী, পোশাকের মধ্যে আপনার সব ধরনেরই পরে পোশাক, আপনার লেডিস জেন্টস সবই পরে, প্যান্ট শার্ট টি শার্ট পোলো শার্ট, শাড়ি লুঙ্গি পাঞ্জাবি, ঠিক আছে, পায়জামা, মানে পোশাক বিজনেস যেটাকে বলে বাংলাদেশের, আমাদের লোকাল দেশীয় পোশাক, মানে পাইকারি পোশাক ব্যবসা যেটা। তো এই ব্যবসাটা কেমন যাবে আগামী 2025 সালের ঈদের মধ্যে কেমন যাবে? আর ঈদের মধ্যে বলতে পুরা সিজনটাই আপনার সারা বছর বিজনেস টুকটাক চলে সবারই, এগুলো সবার বিজনেসটা হচ্ছে আপনার পোশাক ব্যবসাটা রমজান ঈদকে কেন্দ্রেই। ঈদের মধ্যে অনেক বেশি চলে, বা দামি প্রোডাক্ট অনেকে করে, প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট করে, তো প্রোডাক্টটা বেশি চলে, মিডিয়াম কোয়ালিটি চলে, সবই চলে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ভিডিওটা করতেছি আজকে হচ্ছে আপনার সেপ্টেম্বর মাস শেষ পর্যায়ে। হ্যাঁ, সেপ্টেম্বরের 27 তারিখ। সেপ্টেম্বরের পরে হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, তাহলে কিন্তু আর 3 মাস আছে। হ্যাঁ, 3 মাস পরে কিন্তু আবার নতুন বছর চলে আসবে, 3 মাস শেষ হলেই। তো যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি, তো সেটা হচ্ছে আপনার কেমন যাবে বিজনেস, এই ধরনের যে প্রোডাক্ট গুলোর নাম বলছি, শাড়ি লুঙ্গি থ্রি পিস প্যান্ট শার্ট এভরিথিং, আর অনেক ধরনের হয়, গেঞ্জি থেকে টি শার্ট পোলো শার্ট, এভরিথিং, অনেক কিছু। আমি পাঞ্জাবি বিজনেস করি, তো আমি শুধু পাঞ্জাবি না, আর আমাদের যেই ইয়াটা অ্যাড্রেসটা, এটা হচ্ছে জানেন, এটা হচ্ছে নরসিংদী বাবুরহাট মাধবদী, এখানে এটা হচ্ছে একটা শিল্পাঞ্চল। এখানে আপনার মোটামুটি লেডিস কোয়ালিটি, তারপর জেন্টস এর মধ্যে পাঞ্জাবি কোয়ালিটি, এই ধরনের কাপড়গুলো এখানে কিন্তু সরাসরি স্পিনিং মিল থেকে শুধু সুতা আসে, আর সেই সুতা থেকে এখানে কাপড়টা মানে প্রোডাকশন হয়। বিভিন্ন এই এই কাপড় বিজনেসকে কেন্দ্র করে এখানে আপনার অনেক শত শত টেক্সটাইল মিল আছে, হাজার হাজার টেক্সটাইল মিল এই জেলার মধ্যে। তারপর হচ্ছে আপনার সাইজিং মিল, তারপর স্পিনিং মিল, ঠিক আছে, তারপর অ্যাপারেলস আছে, আপনার ডাইং ফ্যাক্টরি আছে, গার্মেন্টসও আছে কিছু। তো সবচেয়ে বেশি হচ্ছে টেক্সটাইল আর হচ্ছে ডাইং, টেক্সটাইল ডাইং সাইজিং মিল, এই ধরনের মিলগুলো আছে। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যেমন ধরেন বিজনেসটা কেমন যাবে, আমার কাছে মনে হচ্ছে যে আমি অতীতের মোটামুটি আমি আজকে প্রায় 15 বছর যাবৎ বিজনেসের সাথে জড়িত, 15 থেকে 20 বছর যাবৎ এইসব কাপড়ের বিজনেসের সাথে জড়িত। তো কেমন যাবে, যেমন ধরেন বিগত যে বছরগুলো গেল, এই বছরগুলোতে আপনার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার ফলে দেশীয় যে কাপড়, দেশীয় কাপড়ের যারা বিজনেস করতো তারা কিন্তু বেশি আপনার ওরকম প্রফিটেবল বা ওই ধরনের হিউজ সেল, ঠিক আছে, বিগ কোয়ান্টিটি সেল বা ওই ধরনের ওরকম মানে লাভবান অনেক মানুষ হতে পারে নাই, অনেক ব্যবসায়ীরা হতে পারে নাই, ঠিক আছে। অনেক টেক্সটাইল ডাইং বা বিভিন্ন যারা বিজনেস করেন, প্রোডাকশন রিলেটেড যারা আছেন, প্রোডাকশন রিলেটেড থেকে যারা আমাদের কাছ থেকে নিয়ে হোলসেল করেন, আবার রিটেল করেন, মানে খুচরা করেন, তেমন আহামরি অত বিজনেস করতে পারেন নাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনার বিদেশ থেকে বিনা ট্যাক্সে, বিদেশ বলতে বোঝাচ্ছি পার্শ্ববর্তী দেশ, আপনার ভারত, তারপর হচ্ছে চায়না, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এসব দেশ থেকে আপনার আওয়ামী লীগের ছত্রছায়ায় তাদের নিজেদের এখন অনেকে যারা দলীয় রাজনীতি করতো তারা আপনার
মনে করেন তাদের ছত্রছায়ায় ট্যাক্স ছাড়া আপনার মাল আসছে বিভিন্ন দেশ থেকে, এক এক দেশ থেকে অনেক মাল আসছে আপনার পোশাক আসছে, এগুলো ট্যাক্স ছাড়া আসছে। যেমন ধরেন ট্যাক্স ছাড়া বলতে আপনার একজনে মনে করেন 1 লাখ পিস শাড়ি আনলো, ঠিক আছে, 1 লাখ পিস শাড়ি আনতে এক্সাম্পল হিসেবে ধরা মনে করেন যে 1 লাখ পিস শাড়ি আনতে তার 10টা ট্রাক লাগছে, ঠিক আছে। তো তারা কি করছে, ওই 1 লাখ পিস শাড়ি যদি আনতো তো ট্যাক্স দিত গিয়া বলতো যে 1 ট্রাক আনছে বা 2 ট্রাক আনছে, বাকি 8 ট্রাক 10 ট্রাক ফাঁকা গভর্নমেন্টের ট্যাক্স দেয় নাই। তো ট্যাক্স না দেওয়ার কারণে কি করছে, ওই মালগুলোর রেট বেশি হয় নাই, ঠিক আছে। ট্যাক্স দিলে মানে রেটটা একটু বাড়ে, আর ট্যাক্স বেশি থাকলে মাল ট্যাক্সের কারণে অনেক পার্টিরা বেশি পরিমাণে মাল আনে না বা মাল আনতে চায় না, হিসেব করে এই মালটা এই টাকা ট্যাক্স দিলে এই মালটা নিয়ে তেমন বিজনেস করা যাবে না, ট্যাক্স পড়ে যায় বেশি বা এত রেট দিয়ে মানে সাধারণ কাস্টমাররা কিনবে না, খুচরা পর্যায়ে রেট অনেক বেড়ে যাবে। তো এই কারণে আপনার ওই যে তারা আপনার মনে করেন এইভাবে মাল আসতো অনেক, এক কথায় আপনার ব্ল্যাকে আসতো, আপনার সীমান্ত দিয়ে আসতো, তারপর আপনার এয়ারে আসতো, তারপর আপনার যে ট্যাক্স দিয়ে যেটা বললাম আসতো, যে এরকমই আপনার 20 টাকা আসছে, আপনার মাল দিছে আপনার মালের ট্যাক্স দিছে 2 টাকা, বাকি 18 টাকা পাও। তো এইভাবে আপনার কাপড়ের বিজনেসটা আপনার মোটামুটি ওদের দেশে অনেকাংশে চলে গেছে, ওই দেশে ওরা অনেক বিজনেস করতো ভারত থেকে। আপনার বিশেষ করে দেখবেন যে আপনার আশেপাশের অনেক যারা মোটামুটি একটু ভালো বিজনেস করেন তারা নিজেরা পর্যন্ত চলে যায়, একটা টিকিট কেটে এমন সহজ করে দিত আপনার 1000-1500 টাকা দিয়ে টিকিট কেটে 1000 টাকা দিয়ে টিকিট কেটে কলকাতা চলে গেছে, ভিসা নিচে আপনার 500-1000 টাকা ভিসা খরচ করে, আবার মনে করেন 1000 টাকা খরচ করে আপনার সে চলে গেছে ইন্ডিয়া। ওইখানে গিয়ে ওইখান থেকে আপনার পাইকারি রেটে নিজের দোকানের জন্য, পাইকারিও না খুচরা, তার মনে করেন একটা জেলা শহরে বা একটা থানা শহরে তার একটা বা একটা পৌর শহরে তার একটা প্যান্ট শার্টের দোকান আছে বা একটা পাঞ্জাবির দোকান আছে বা আপনার একটা থ্রি পিসের দোকান আছে, ঠিক আছে, বা একটা বোরকার দোকান আছে। তারা কি করতো, তারা চলে যেত ওইখানে গিয়া আপনার মনে করেন মাল কিনা, আপনার 40-50 কেজি মাল দোকানের জন্য নিয়ে মানে ট্যাক্স ছাড়া আনা যায়। 2 জন গেলে আপনার মনে করেন 100 কেজি মাল নিয়ে আসা যায়। আবার ওইখানে কিছু আপনার কেজি প্রতি কিছু মাল দিয়ে আসলে ওইখানে মাল আপনার দিয়ে আসবেন, ওরা আপনার ঢাকার ঠিকানায় মাল পাঠায় দিবে, কেজি প্রতি কিছু চার্জ নিবে আর কি, মালটা ক্যারিং চার্জ। তো এইভাবে আপনার মনে করেন বিদেশ থেকে অনেক মাল আসতো, তো এই কারণে আমাদের দেশি মাল অনেক কম চলতো। তো এবছর 25 সাল 24 সাল যেহেতু একটা পরিবর্তন হয়েছে, তো সবাই জানেন, তো পরিবর্তন হওয়ার কারণে তো সামনে আপনার মনে করেন বিজনেস তো ফেব্রুয়ারি বা মার্চ থেকেই বেচা কিনে শুরু হয়। আপনার 25-এর রমজান ঈদটা মনে হয় সম্ভবত আপনার মার্চে বা ফেব্রুয়ারির লাস্টে বা মার্চের প্রথম সপ্তাহের দিকে বা ফেব্রুয়ারিতে মনে হয় রমজানটা, আমি সঠিক আমার মনে নাই, যাই হোক ধরেন ফেব্রুয়ারি ধরি আমি, হ্যাঁ, রমজান মাস বা রমজানের আগে থেকেই তো সেল শুরু হয়। আমাদের সেল যারা আমরা হোলসেল করি, আমরা প্রোডাকশন করি, হোলসেল করি, আমাদের সেল শুরু হয়ে যাবে আপনার ডিসেম্বর থেকে আমাদের সেল শুরু হয়ে যায়, নভেম্বর-ডিসেম্বর থেকেই। কেন নভেম্বর-ডিসেম্বর থেকে ঈদের সেল হয় আপনারা অনেকে প্রশ্ন করবেন যারা ছোট ব্যবসা করেন, এটা একটা আইডিয়া মানে ইয়ে রাখেন। আমাদের অনেক পার্টি আছে যে আমরা পাঞ্জাবি সেল করি, তারা আপনার কি করে নভেম্বর-ডিসেম্বরে আপনার সবার কাছে সব কালেকশন থাকে, যারা ম্যানুফ্যাকচারিং করে, তারা যারা বেশি পরিমাণে মাল কিনে তখন একটু মালের রেটটা কম থাকে, তারা মালটা কিনে নিয়ে ওইখানে স্টক করে রাখে তাদের কাছে। সে জানে যে আমি মনে করে যে আমি, তার কিন্তু একটা হিসাব থাকে যে আমি রমজান ঈদের কেন্দ্র করে 3000 পিস পাঞ্জাবি বিক্রি করতে পারি বা 2000 পিস করি, যাই তার কিন্তু একটা হিসাব থাকে যে বিজনেস করে যে আমি 2000 পিস পাঞ্জাবি বিক্রি করতে পারি। তো এখন যদি আমি 1000 পিস পাঞ্জাবি কিনা রাখি বা 2000 পিস পুরাই কিনা রাখি, এক নাম্বার সে প্রফিটেবল হচ্ছে 2000 পিস মাল কেনার মধ্যেই মনে করেন সে এখানে 2 লাখ টাকা আপনার 1.5-2 লাখ টাকা কমে কিনতে পারবে। এই আগে কিনলে 3-4 মাস আগে কিনলে ঈদের, ঠিক আছে, গেল একটা অপশন। আর আরেকটা অপশন হচ্ছে যারা হোলসেল করেন, এটা হচ্ছে খুচরার কথা বললাম, যারা নিয়ে আগে বললে তারা এইভাবে লাভবান, আর যারা হোলসেল করেন
তো হোলসেলটা তো আপনার আগেই শুরু হয়। তো হোলসেল যারা করে তারা আগে নিয়ে নেয় আমাদের কাছ থেকে, তারা নিয়ে হোলসেল করে। আরেকটা বিষয় যেটা, যেমন ধরেন আমাদের সৌদি, দুবাই, মালয়েশিয়া এইসব দেশে প্রচুর পরিমাণে অনেক মাল চলে আমাদের, অনেক, এসব দেশে অনেক মাল চলে। আচ্ছা, কথা বলতে বলতে দেখেন আমার ছেলে চলে আসছে, আসলে দেখি, এই যে আমার ছেলে চলে আসছে। ওর নাম হচ্ছে ইয়াদ। ওর নাম কি? এদিকে তাকায় বলো। আব্দুল্লাহ ইয়াদ তাজিন, ঠিক আছে? এই যে তার নামেই আমি এই ব্র্যান্ডটা করছি আমার ছেলের নামে, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্র্যান্ড। আমি বিজনেস এর সাথে জড়িত প্রায় আজকে 15 থেকে 16 বছরের মতো হয়েছে। তো ওর বয়স হচ্ছে মাত্র আপনার 7 থেকে 7.5 বছর। হ্যাঁ, তো ওর জন্মগ্রহণের পরে ওর নামে আমি একটা এটা একটা ব্র্যান্ডিং করছি আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ব্র্যান্ডিং। এর আগে অন্য নামে চলতো, পাইকারিতে অন্য একটা নামে চলতো, ওই নামে আমরা হোলসেল করতাম। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে, সে চলে আসছে বলতে আজকে বাপ বেটা দুইজন আপনার এই পোশাকে বলতে একটা বিয়ের অনুষ্ঠানে গেছিলাম, একটা কাবিনের প্রোগ্রাম ছিল রিলেটিভের। তো সেখান থেকে ও আসছে, আমিও আসছি আরো আগে, বিকেল 4টায় আসছে, এখন তো রাত্রে 9টা বাজে। ও এই বাসা থেকে আসছে। এখানে বসো, এখানে তুমি এখানে বসো, সোফার মধ্যে বসে। এখন ক্লোজ করে দিছি আমাদের, ক্লোজ করে লোকজন সব চলে গেছে। ভিডিও সব সময় ক্লোজ করে বা লোকজন যখন চলে যায় তখনই ভিডিও করি, কারণ কাস্টমার থাকা অবস্থায় তো ভিডিও করা যায় না, তখন তো বেচা কেনার ইয়ের মধ্যে থাকতে হয়। আরেকটা বিষয়, আচ্ছা যাই হোক, আচ্ছা যাই হোক, মানে কথা শেষ করতে পারলাম না, প্রায় 9-10 মিনিট হয়ে গেছে, শেষ করে দিব, বেশিক্ষণ আলোচনা করবো না। তো আমার ছেলে চলে গেল। তো এই যে পর্যালোচনা, আপনার ভারতের কথা বললাম, এইভাবে আপনার বিভিন্ন দেশ থেকে আসতো, ইন্দোনেশিয়া থেকে আসতো, শুধু মোবাইল না আরো অনেক ধরনের পণ্য আসতো, মানে ব্ল্যাকে, কিছু বুঝছেন, ট্যাক্স ফাঁকি দিয়ে। তো তারপর আপনার এই চায়না থেকেও আসছে, সব দেশ থেকে আসছে, তারা সব দেশের সাথে লেজু করে, মানে সব দেশ থেকে আসছে। তো মাঝখান থেকে ওই যে ট্যাক্সটা দেয় না, এই ট্যাক্সটা আপনার মনে করেন যারা মালটা আমদানি করতো ওরা, ওদের পকেটে গেছে আর কি, গভর্নমেন্টের পকেটে যায় নাই, ঠিক আছে? গভর্নমেন্টের পকেটে গেলে, এক্সাম্পল মনে করেন এই যে এই মালটা আমি যদি মনে করেন, গভর্নমেন্টের একটা কিন্তু রুলস আছে, হ্যাঁ, যে এত টাকা ট্যাক্স, এত মাল আনলে, ঠিক আছে? তো মনে করেন এটার দাম বাংলা টাকা 500 টাকা আছে, হ্যাঁ, বা ভারত থেকে কিনলো এটার দাম 500 রুপি আছে, ঠিক আছে? হয়তো ট্যাক্স হয়তো আবার পড়তে পারে, ট্যাক্স অরিজিনাল রিয়েল ভাবে যদি ট্যাক্স দেয়, তো ট্যাক্স দিলে মনে করেন হয়তো ধরেন এক্সাম্পল হিসেবে যে এটা 300 টাকা ট্যাক্স পার পিসি, তাহলে 500 রুপি দিয়ে কিনলেন, তাহলে পড়লো মনে করেন ধরেন 800 রুপি, ঠিক আছে? তাহলে ট্যাক্সটা বেশি হয়ে গেল। তো বেশি হয়ে গেলে সে হিসাব করবে বা আমি হিসাব করবো, তো 800 রুপি হলে তো বাংলাদেশের টাকা প্রায় 900 টাকা, 1000 টাকার মতো হয়ে যাবে, 950 টাকার মতো হয়ে যাবে। তো এটা এই রেটে নিয়ে বিক্রি করা যাবে না, এর চেয়ে ভালো আমার দেশের মালই ভালো। বা আমি যে জায়গায় 500 পিস কিনতে হবে, 500 পিস নেবো না, আমি 50 পিস নিতে পারি। তো বাকি যে মালের চাহিদাটা, সেই মালটা আপনার আমাদের দেশের মাল দিয়ে আপনার চাহিদাটা পূরণ হইতো। তো এটা হচ্ছে সমস্যা। তো যাই হোক, এবছরের যেহেতু একটা পরিবর্তন হয়েছে অনেক বছর পরে, প্রায় 15-16 বছর পরে, তো এখন আমরা তো কোনো রাজনীতি করি না, মানে বিজনেস নিয়ে পর্যালোচনা করি বা বিজনেস করি। তো যেটা বলতে চাচ্ছি, তো এই বছর আপনার যারা কাপড়ের বিজনেসের সাথে জড়িত, ভালো করে শুনেন, কাপড়ের বিজনেসের সাথে জড়িত, এবছর কিন্তু ব্যবসা খুব ভালো যাবে, 100% আমরা বলে দিতে পারি, ইনশাল্লাহ ভালো যাবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ 100% ভালো যাবে। কি এত কনফিডেন্স নিয়ে কিভাবে বললাম? এই যে বললাম যে এখন কিন্তু আপনার ট্যাক্স ফাঁকি দিয়ে মাল আনার সিস্টেম নাই। সাধারণ একটা যে আপনার থানার মধ্যে, ঠিক আছে, বা থানা শহরে বা পৌরসভা শহরে দোকানদারি করে, যে একটা ছোট্ট শোরুমও না, দোকানদারি করে, তার আগে তো 2 জন চলে যেত, দেখতাম দোকান যে মহাজন যেত, মহাজনের ভাই বন্ধু নিয়ে যেত, বা দোকানের স্টাফ একজন নিয়ে যেত, যে চল কালকে মার্কেট বন্ধ, সাপ্তাহিক স্যাটিসফাই তো করা আছে,
ইন্ডিয়া থেকে কিছু মাল নিয়ে আসি, সামনে তো ঈদ, এরকম অনেক মানুষ করতো যারা করতো আর কি। তো এই সুযোগটা এই বছর নাই, ঠিক আছে বুঝছেন? এই সুযোগ হবে না, পরবর্তীতে অন্য সরকার আসলে, ইলেকশন হলে তখন হবে। এই সুযোগটা বর্তমানে নাই। এভাবে যাবে আনবে বা ট্যাক্স ফাঁকি দিয়ে সীমান্ত দিয়ে আনবে, তারপর আপনার ট্যাক্স তো দিয়ে এত মাল আনবে না, ট্যাক্স দেওয়ার পরও আপনার এত মাল আনবে না। সুতরাং যে মালের একটা চাহিদা আছে, সবাই ঈদের মধ্যে একটা প্যান্ট কিনবে, একটা পায়জামা কিনবে, একটা পাঞ্জাবি তো মাস্ট কিনবে, একটা শাড়ি কিনবে, একটা থ্রি পিস কিনবে, যার যেটা কিনবে। কিন্তু এই 18 কোটি পাবলিকের আমাদের এই বাংলাদেশে সবাই কিন্তু মানে কম বেশ কিনবে, যার যেমন সামর্থ্য আছে। কারো 200 টাকা দিয়ে কেনার সামর্থ্য আছে, কারো 2000 টাকা দিয়ে কেনার সামর্থ্য আছে, ঠিক আছে? তো এই যে একটা চাহিদা, এই চাহিদাটা আপনার কিন্তু যখন খুচরা মার্কেটে সবাই ঈদের মধ্যে যাবে, তখন কিন্তু এটা মার্কেটে প্রোডাক্টটা শর্টেজ দেখাবে, শর্টেজ, ঠিক আছে? বিগত এত বছরেরটা এবছর হঠাৎ করে দেখবেন যে সবকিছু খালি হয়ে গেছে, সব সেল হয়ে গেছে। কারণ বিভিন্ন জায়গা থেকে আপনার এইভাবে মাল আসবে না, ওই মালটা যেটা চাহিদা ওরা সেল করতে, ওইভাবে মাল আসবে না। এই আমাদের দেশের মালটা সেল হয়ে যাবে, বা আপনার প্রফিট বেশি হবে। সব সেল বেশি হলে আপনার প্রফিট কম হলেও সেল বেশি হবে, সেল বেশি হলে সবাই কিন্তু লাভবান হবে। তো এটা হচ্ছে আলোচনা, তো এটাই বলতে চাচ্ছি। তো যারা বিজনেস করছেন ওইভাবে এই ধরনের আমি যে কথাটা বলছি এইভাবে হিসাব করে এই ধরনের আপনারা, আমি যেটা বলছি আপনারাও অ্যানালাইসিস করেন, এটা আমার অ্যানালাইসিস, ঠিক আছে? তো আমাদের বিজনেস অ্যানালাইসিস, তো আপনারাও একটু পর্যালোচনা করেন যে উনি যে কথাটা বলছে এটা কি আদৌ কেমন, এটা হিসেব করে দেখে এটা কেমন হয়, বা আদৌ এটা ভালো হবে কিনা যে উনি যেটা বলছে। তো এই ধরনের পর্যালোচনা করে কথাগুলো ভালোভাবে চিন্তা ভাবনা করে আপনারা যারা যেই বিজনেস করেন, যারা যেই প্রোডাক্টের বিজনেস করেন, হ্যাঁ, আপনার ওই পণ্যগুলা আপনারা আগে আগে দেশ থেকে কিনে নিয়েন। তারপর কারণ লাস্টে একটা প্রোডাক্টের শর্টেজ থাকবে, কিছু বুঝছেন? যারা আমি ম্যানুফ্যাকচারিং করি, মনে করেন আমি ডিসেম্বর বা জানুয়ারির মধ্যেই আমি, এখন আমাদের প্রোডাকশন সারা বছর চলে, ঠিক আছে? সারা বছর প্রোডাকশন চলে, মাল কিন্তু আমরা স্টক করি। হ্যাঁ, আমাদের পাঞ্জাবি বিজনেস হচ্ছে ঈদ কেন্দ্রিক, হিউজ চলে সারা। এক্সাম্পল যদি আপনার 8 মাসে 6 মাসে যদি বিক্রি করি, কথার কথা 6000 পিস, তখন আপনার এই 2 মাসে ওই লাগে আপনার মনে করেন 30,000 পিস, কিছু বুঝছেন? তো এই কভারটা কিন্তু দেওয়া যায় না, আমরা আগে প্রোডাকশন করে রাখি বিদায় দেওয়া যায়। এখন যদি আপনার মনে করেন মাল আগেই শেষ হয়ে যায়, আপনি আমার কাছে চাইলেন যে ভাই আমার আরো 100 পিস পাঞ্জাবি দেন, আরো 50 পিস দেন, আরো 200 পিস দেন, আরো 500 পিস দেন, যখন সেলটা বেশি হবে তখন কিন্তু মানে কেউ দিতে পারবে না। যে প্যান্ট প্রোডাকশন করে বা টি শার্ট, পোলো শার্ট, মানে যে যা যেটাই করুক, মানে যখন শর্টেজ হয়ে যাবে তখন প্রোডাকশন করে 15 দিনে 1 সপ্তাহ প্রোডাকশন করে মার্কেটে কিন্তু মাল দেওয়া সম্ভব হয় না। এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। তো ঠিক আছে, আজকে এই বিষয়ে এতটুকু আলোচনা করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কমেন্টে আপনাদের মতামত এখানে লিখবেন। আদৌ এটা নিয়ে আরো কোনো পরামর্শ থাকলে দিবেন, ওটা নিয়ে আবার আমি আরেকটা ভিডিও করবো, ঠিক আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।